সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি সামাজিক ও রাজনীতির দায়, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম। তিনি আছেন আমার সাথে যুক্ত আছেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মামুন, সমাজ ও রাজনীতি বিশ্লেষক। দুজনকেই স্বাগত জানাচ্ছে। এবং যেমনটা বলছিলাম যে সামাজিক ও রাজনীতির দায়, সামাজিক ও রাজনীতির দায় কোন বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই? সমাজের ঠিক এই মুহূর্তে আমরা যে একটা দমবন্ধ করা একটা পরিবেশের মধ্যে আছি, সকলেই কোনো একটা বিষয় নিয়ে আতঙ্কিত, কিন্তু কেউ বলতে পারছি না, এমনটাই হচ্ছে। সকলেই চিন্তিত, সকলেই মানে কোনো একটা কিছু নিয়ে খুব বিভ্রান্ত হয়ে আছি। একে অপরের ওপরে দায় দিচ্ছি ঠিকই, কিন্তু আসলে কার দায়িত্ব সেটা হয়তো বা বলতে পারছি না। মানে আমি যদিও জানতে চাই যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটলো, হামি শিশুদের মৃত্যু, রাইসাদের মৃত্যু, কিংবা আমি যদি বলি যে ট্রাক উল্টে ক্ষেত মজুরদের মৃত্যু, এই যে মৃত্যুগুলো কিংবা এই যে একটা অস্বাভাবিক একটা করুণ অবস্থার মধ্যে, ভয়াবহ অবস্থার মধ্যে আছি। ডাক্তার মিজানুর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। রাজনীতিবিদদের দায় রয়েছে, সমাজের যারা আমরা বসবাস করি সাধারণ মানুষ আছি তাদের এক ধরনের দায় রয়েছে, এবং রাষ্ট্রের দায় রয়েছে। কারা দায় এড়িয়ে যাচ্ছে যে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমার সম্মানিত সহ আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং দেশ টিভির দর্শক শ্রোতাকে। দেখুন, আমাদের মুক্তিযুদ্ধের এই 54 বছর পার করছি। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, জাতি হিসাবে আমরা অনেক অর্জন করেছি, ইতিহাস আমাদের অনেক সমৃদ্ধ। কিন্তু এই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষিত যে বাংলাদেশ, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, এটা কিন্তু আমরা কখনোই প্রতিষ্ঠিত করতে পারি নাই। রাজনৈতিক স্থিতিশীলতা, সেটা আমরা কখনোই ফিরে পাইনি। যে কারণে মুক্তিযুদ্ধের পরে নানা ঘটনা প্রবাহ, 90-এর একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান, সেখানেও আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি নাই। 3 জোটের যে রূপরেখা, যে অঙ্গীকার ছিল, সেটা বাস্তবায়ন হয়নি। তারপরে দীর্ঘ 15-16 বছর ধরে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল, ভোটারবিহীন নির্বাচন, একদলীয় শাসন ব্যবস্থা, এটাও আমরা দেখেছি। সেখানেও গণতন্ত্র, আইনের শাসন নানানভাবে নাজুক অবস্থা। 2024-এ একটি গণ অভ্যুত্থান আবার হয়েছে। অনেক মানুষ, নিরীহ মানুষ, ছাত্র, শিশু জীবন দিয়েছে, রাজনৈতিক কর্মী। এর মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার আসলো। মানুষের একটা দীর্ঘ আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এই 18 মাসে এই যে দীর্ঘ আকাঙ্ক্ষার কথা বললাম, একটা অভ্যুত্থানের পরে 90-এও বিচারপতি শাহাবুদ্দিন 90 দিনের মধ্যে দেশটাকে নিয়ন্ত্রণ করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু 18 মাসে একটি অভ্যুত্থান পরবর্তী যে রাষ্ট্র কাঠামো যাদের কাছে আমরা তুলে দিলাম, আমরা ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল তাদের উপরে আস্থা রাখলাম, কিন্তু তারা কি করলো? এই অভ্যুত্থানের চেতনাকে বিসর্জন দিয়ে চেতনার নামে, সংস্কারের নামে তারা দুর্নীতি করেছে, মব জাস্টিস করেছে, আইন শৃঙ্খলা পুরো ভেঙে দিয়েছে। সেনাবাহিনীকে মাঠে নামিয়ে সেনাবাহিনীকেও ঠিক মতন কাজ করতে দেয়নি, এবং রাত্রে বলেন, দিনে বলেন, যখন যার বাড়িতে যাচ্ছে ধরছে, চাঁদাবাজি করছে। ইভেন এরা যে মন্ত্রী পরিষদে ছিল, এই তরুণদের মধ্যে যারা ছিল তাদেরই তো ছাত্র, এবং তারা সেখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করলো। তাদের যে কিছু দুর্নীতির অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন তাদের তদন্ত করতে গেল, সেটাও আলোর মুখ দেখলো না। এরপরে যদি দেখেন যে কিছুদিন আগে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন একটা মন্তব্য করেছে, আজকে দেখলাম যে পররাষ্ট্র উপদেষ্টা আরেকটা কথা বলেছে যে ইউনূস সরকারের মধ্যে একটা কিচেন ক্যাবিনেট ছিল, কয়েকজন মিলে প্রতি মঙ্গলবার বসতো এবং তারা একটা সিদ্ধান্ত নিত, এবং সেটা সকল উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ছিল না। তো এই যে অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিপরীতে একটা কিচেন ক্যাবিনেট করে তারা জন আকাঙ্ক্ষার বিপরীতে এই যে ডিপ স্টেট আমরা বলি, যেটা যে সরকারের মধ্যে একটি অদৃশ্য সরকার পুরো রাষ্ট্র এবং গণতন্ত্র এবং এই যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে
মানে আমরা যে ক্রিয়াশীল রাজনৈতিক দল দীর্ঘ 15-16 বছর একসাথে আন্দোলন করলাম, আমাদের মধ্যে একটি বিভাজন তৈরি করে দিল। এরপরে একটা নির্বাচন হয়েছে, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র ব্যবস্থা উত্তরণের একটা পথ আমরা পেলাম। এবং আপনি যদি দেখেন জনাব তারেক রহমান দায়িত্ব নেওয়ার আগেই তিনি কি করেছেন, বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন, এবং দায়িত্ব নেওয়ার পরেও তিনি বিরোধী দলের এই যে সবার বাড়িতে ছুটে যাওয়া, হ্যাঁ, এটা তো বাংলাদেশের রাজনীতিতে ছিল না। আমরা শুধুমাত্র দোষারোপের রাজনীতি দেখেছি। আপনি যদি দেখেন 15 বছর ক্ষমতায় থেকেও শেখ হাসিনা কি বলেছে, কবে বিএনপি ক্ষমতায় ছিল তার দোষারোপ সংসদে তুলে ধরা। এই দোষারোপের রাজনীতির বিপরীতে একটি সুস্থ সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠার জন্যই তো অভ্যুত্থান হলো। এবং সেই জায়গায় যে বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ রাষ্ট্র কেন আমরা প্রতিষ্ঠা করতে পারলাম না? এই দায়িত্ব এই যাদেরকে আমরা 18 মাস দায়িত্ব দিলাম তাদেরকে তো নিতে হবে। আপনি তো এই শহীদদের সাথে যে মানে বিশ্বাসঘাতকতা এই সরকার তো নিয়েছে। আজকে আপনি দেখেন হামে আজকেও যে 17 জন মারা গেল, তাহলে এই যে হাম নিয়ে প্রশ্ন উঠেছে, ওই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেন, এদিকে তাদের মনোনিবেশ ছিল না। দ্বিতীয়ত এই যে সম্প্রীতির বাংলাদেশ বলছি, এবং সেখানে অর্থনৈতিক খাতটা পুরো নাজুক অবস্থা, সেটাও তারা পুনরুদ্ধার করতে পারে নাই। এখন এই যে বিবদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য তৈরি করলো, তার খেসারতটা কোথায়? সংসদে যে প্রধানমন্ত্রী যে সম্প্রীতির রাজনীতি শুরু করতে গেলেন, কিন্তু বিরোধী দলগুলো সেখানে 100 দিনও সরকারের হয়নি। সেখানে যে টানাপোড়েন এবং তাকে ক্ষমতার থেকে নামিয়ে দেওয়া কিংবা সরকারের বিরুদ্ধে নানা দোষারোপ চাপিয়ে দেওয়া, তাহলে আমরা পুরনো অবস্থায় ফিরে যাচ্ছি। ওকে ওকে ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, আমি ফিরবো আপনার কাছে আলোচনায়। নতুন বন্দোবস্তের আশ্বাস আমরা পেয়েছিলাম গণ অভ্যুত্থানের সময়, এবং এই নতুন বন্দোবস্তের চেতনা কে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েই একটা মানে নতুন ধরনের রাজনীতি, নতুন ধারার রাজনীতির আশ্বাস বিভিন্ন দল আমাদেরকে দিয়েছিল। আমরা ভোট দিয়েছি, আমরা সরকার গঠন করেছি, সরকার দল পেয়েছি, বিরোধী দল পেয়েছি। কিন্তু যেটা ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান বলছিলেন যে সংসদে গিয়ে এই দুটি দলের মধ্যে একটা সম্প্রীতির জায়গা তৈরি হতে পারত, কিংবা একটা মানে সহাবস্থানের জায়গা তৈরি হতে পারত, সেটা না হয়ে এক ধরনের বিভেদ বা ওই বিভাজনের রাজনীতি এখনো কাজ করছে। এবং অনেকেই মনে করেন যে এই বিভাজনটা যাতে সবসময় চালু থাকে এবং সমাজ অস্থির থাকে, সেই চেষ্টাটা অনেক আগে থেকেই বা সেই পরিকল্পনাটা অনেক আগে থেকেই হয়েছে। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে জানতে চাই, এই যে সামাজিক একটা দায়, সম্প্রীতির রাজনীতি কিংবা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আমাদের যে দায়টা ছিল, সেটা আমরা পূরণ করতে পারলাম না, ব্যর্থতা কার? এত মানে আমি আবার এত হতাশ না। সেটা হচ্ছে যে আপনি যদি এই আমাদের এক্সপেকটেশনের লেভেলটা দেখেন, নতুন বন্দোবস্তের কথা বলছি আমরা, এবং মিজান ভাই যেটা বললেন যে আমারই শিক্ষার্থীরা এই শব্দগুলো বেশি ব্যবহার করেছে, যদিও আমি ব্যক্তিগতভাবে জানি মিজান ভাই আন্দোলন সংগ্রামে 17-18 বছর যেটাই বলি খুব সক্রিয় ছিলেন, তার দল সক্রিয় ছিল, আমরা নিজেরা সক্রিয় ছিলাম। কিন্তু এই যে নতুন ভাবে করা, নতুন ভাবে গড়ার, সব ভেঙে ফেলে দেওয়ার, এটা বোধহয় একটু বেশি হয়ে গেল কিনা। তখন আমাদের যে এক্সপেকটেশনের পারদটা সেটা অনেক দূরে চলে গেল। আমি কয়েকটা উদাহরণ আপনাকে দিই। ধরেন সুহার্তোর পতন হলো 1998-এ ইন্দোনেশিয়াতে। তারা কিন্তু দ্রুত নির্বাচন এবং সংবিধান সংস্কারের দিকে গেছে, নতুন সংবিধান রচনা করেনি। আপনি রোমানিয়াতে দেখেন, আমি সালটা এই মুহূর্তে বলছিলাম, 90s-এ সেখানে একই ঘটনা ঘটেছে, যে মানে একেবারেই স্বৈরাচার পতন হলে আপনি সবকিছু ভেঙে চুরে নতুন করে করবেন, সেটা বোধহয় বাস্তবসম্মত ধারণা না। কারণ প্রতিষ্ঠানগুলো তৈরি থাকতে হয় একটা সংস্কারকে ধারণ করার জন্য। অতি নিকট অতীতের ঘটনা, আমাদের প্রতিবেশী দেশ নেপালে একই ধরনের ঘটনা ঘটেছে, এবং সেখানেও কিন্তু দ্রুত নির্বাচনকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এই যে আমি বাচ্চাদের বলবো না, আমি রেসপেক্ট রেখেই বলছি যে অতি উৎসাহ, অতি উদ্দীপনা বা অতি আবেগ, সেগুলোকে পূরণ করতে গিয়ে তার সাথে তাল মেলানো শুরু করলো আমার অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা। তারা একেবারে নতুন বাংলাদেশ উপহার দেবে সেই সিস্টেমে চলে গেল। কিন্তু যেটা ভুলে গেলে হবে না সোনিয়াপা, সেটা হচ্ছে যে আমরা সেই যে এক্সপেকটেশনের পারদটা আমাদের অনেক উপরে উঠলো,
সেটা কি বাস্তবায়ন ক্ষমতা ছিল কিনা বা সক্ষমতা ছিল কিনা এই সরকারের, ম্যান্ডেট ছিল কিনা, সেটা কিন্তু আজকে একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এবং প্রশ্নটা যেটা আপনি কনক্লুড করার চেষ্টা করছেন বারবার, যেটা বোধহয় না, বাট আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করতে চাই। প্রথমত, আমি যে দম বন্ধ করা পরিবেশ, এই শব্দটা কতটুকু জাস্টিফাই হচ্ছে এটা নিয়ে একটু আপনি আদারওয়াইজ না নিলে আমি বলতে চাই যে বরং দম বন্ধ তো হয়নি, কিছু কিছু ক্ষেত্রে দম উগরে গেছে উল্টোটা। যেমন অনলাইনে আসেন আপনি, অনলাইনে আওয়ামী লীগ 17 বছর কি করেছে, তাদের জঘন্যতম কর্মকাণ্ড, দুর্নীতি, সন্ত্রাস, মাফিয়াতন্ত্র, এটা নিয়ে তো কোনো আলোচনা নেই। কিন্তু যখন এই আমরা বাঁধনহারা হয়ে গেলাম স্বৈরাচার উৎখাত করার পরে, ফ্যাসিবাদ উৎখাত করার পরে, তখন আপনি দেখেন যে রাজনীতিটা মাঠে তো ছিল, সেটা হয়ে গেল রাজনীতির জায়গায়, সেটা হলো মপতন্ত্র তৈরি হলো। এটা গেল একটা বড় বিষয়। অর্থাৎ আমি বিপ্লব করেছি, আমি এটা করবো, ওটা করবো। সেখানে আমরা দেখেছি আসলে অনেকটাই এই অন্তর্বর্তীকালীন সরকার অসহায় ছিল। এটা গেল একটা দিক। আপনার অনলাইনে আপনি নিজেও একজন নারী, আমিও, আমার স্ত্রী আছেন, আমার সন্তানরা আছে, আমার 2 মেয়ে। আপনি গত 18 মাসে নারীদেরকে যেভাবে অনলাইনে এবং অফলাইনে 2 জায়গায় আপনার কি বলবো, যে তাদের মধ্যে যে ভীতি ছড়ানো হয়েছে, তাদেরকে যেভাবে বিদ্বেষ ছড়ানো হয়েছে, যেভাবে বুলিং, শেমিং করা হয়েছে, এটা তো স্বাধীনতোত্তর বাংলাদেশের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। 2 নম্বরটা দেখেন যে, এবং সেটা মার্কেটও তাদের জন্য যেমন সেফ ছিল না, লঞ্চও ছিল না, গাড়িও ছিল না, এবং এটা মানে তাদের জন্য হ্যাভক বলতে যা বোঝায়, আমি আপনার ইনার ফিলিংসটা বলতে কতটুকু পাচ্ছি জানি না, বাট আশা করি আপনি আমার সঙ্গে একমত হবেন, সেটা কিন্তু তৈরি হয়েছে মোটামুটি। এখন এটা গেল 1 নাম্বার। আর একটা ছোট জিনিস আমি বলে নিই, যে আপনি জানেন যে উইমেন ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমাদের বাংলাদেশ সবসময় ভালো অবস্থায়, এবং সেটা মোটামুটি 50 নিচেই থাকে, সাউথ এশিয়াতে বেস্ট। কিন্তু এখন এটা 20 থেকে 25-এর মধ্যে ওঠানামা করে, কারণ আমাদের উইমেন এমপ্লয়মেন্ট হার বেশি, ইকোনমিতে কন্ট্রিবিউশন বেশি। ইন্টারেস্টিং হচ্ছে আমাদের উইমেনদের এই স্বাভাবিক অবস্থা, যেমন আপনি সোনিয়া এখানে উপস্থাপন করছেন, এটা মেনে নেবে, বা তাও মানতে কষ্ট আছে। দেখবেন আপনার নিচে কি কমেন্ট করা শুরু করে, যে ভাষার ব্যবহার আপনি আপনার 14 বংশে দেখেননি সেই ভাষার ব্যবহার হচ্ছে, যেটা উচ্চারণযোগ্য নয় সেটা ফেসবুকে লেখা হচ্ছে। ওদিকে একটু পরে আসছি আমি। সেটা আপনি দেখেন যে আপনি ওখানে অনিরাপদ করে ফেললো আপনাকে, অনলাইন এবং অফলাইনে দুই। আরো ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, আমি যেটাতে ছিলাম উইমেন ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, সেখানে আপনার দেখা যাচ্ছে যে যখন মেয়েরা ফুটবল খেলে বাংলাদেশে মোটামুটি ঠিক আছে, যেমনি তার অ্যাচিভমেন্টটা বড় হয়, সাব চ্যাম্পিয়নশিপ অর্জন করে, তখন একটা স্টাডিতে আমার নিজেদের আমি দেখেছি যে সেখানে এই এই সাইবার বুলিং এর মাত্রাটা আপনার নর্মালি 10 থাকলে ওটা 70-এ গিয়ে পৌঁছায়। তার মানে মেয়েদের অর্জনটাকেও আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এই যে, এবং এটা কিন্তু আগে আপনি এইভাবে, আমিও গবেষণা করিনি, আপনিও দেখেননি। তাহলে এই যে কথা বলতে পারছেন, এই কথা তো অতি কথন, অতি থ্রেট, অতি উস্কানি, এটা করে এক ধরনের সাফোকেটিভ এনভায়রনমেন্ট তৈরি করছে। সম্ভবত আপনি সেটা বলার চেষ্টা করছেন। 2 নাম্বার, ক্রাইমের কথা আপনি বলেছেন, যে ক্রাইম কখন বেশি হয়, যখন নর্মস, ভ্যালুস, আপনার নৈতিকতা, আপনার শিক্ষা, আপনার পারিবারিক মূল্যবোধ, এগুলো যখন ক্ষয়ে যায়, এবং সমাজ যখন তার যে কাঠামো বা আইনি প্রক্রিয়া, বিজন ভাইরা ভালো বলতে পারেন, সেটা ডেলিভার করতে পারে না। আপনি কি করলেন? আপনি গিয়ে মপতন্ত্র তৈরি করে বাংলাদেশের বাউলদেরকে মারা শুরু করে দিলেন, মাজার ভেঙে দিলেন, সাধু সন্ন্যাসী। আপনি কি করলেন? আপনি কোনো ব্যান্ড শিল্পী অনুষ্ঠান করতে, স্টেজ থেকে নেমে পালিয়েছে। আমার খুবই মনে পড়ে বেশ কিছু নিউজ আমি দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে, যেখানে আমাদের ফিমেল সিঙ্গার যারা তারা ফেমাস, তারা গান গাইতে যে ঢাকার বাইরে সাহস পায়নি, গান মাঠ থেকে অডিটোরিয়ামে ঢুকেছে, এবং আপনি যাত্রা করতে দেন নাই, আপনি কোন ধরনের কোন ওই গানের অনুষ্ঠান, জারি সারি বাউল কোনোটা করতে। সংস্কৃতি সবসময় অপরাধের ডেটারেন্ট বা একটা প্রতিরোধক হিসেবে কাজ করে, প্রতিশোধক কোনো কোনো ক্ষেত্রে। আপনি যখন সংস্কৃতির থেকে করতেই দিবেন না, তখন মানুষ মুখ ফিরিয়ে নিয়ে কি হবে, ডিভাইসে যাবে। এবং ডিভাইসটা এমন একটা জায়গা যেটা আপনাকে, ওই যে বিচ্ছিন্নতার কথা আপনি বলছেন, তো আমি একটু একাডেমিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করছি। দম বন্ধ কেন হচ্ছে? আপনি তো ঘরে ঢুকে গেছেন, আপনি নিরাপদে যদি একটা মেয়ে হাঁটতে পারতো, আমি যদি গান শুনতে পারতাম, আমি যদি যাত্রাপালা দেখতে পারতাম। আপনি তো খুব অসময়ের বিরতিটা নিচ্ছেন। আপনি মনে রাখবেন, আমিও ধরে রাখবো এই পয়েন্টটাই, মানে কেন সমাজ অস্থির হয়ে আছে, এই বিষয়ে আবার আলোচনায় ফিরে আসছি দর্শক একটা বিরতির পরে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। সামাজিক ও রাজনীতির দায় যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আমি আলোচনায় ফিরতে চাই। প্রফেসর ডক্টর আব্দুল আল মামুন, আপনার সাথেই আলোচনাতে ছিলাম বিরতিতে যাওয়ার আগে। একেবারে আপনি বলছিলেন, সে সময়টা আপনাকে থামিয়ে গেছিলাম, তাই আপনার কাছেই ফিরতে হলো। নিশ্চয়ই যুক্ত করবেন আপনার বক্তব্যের আমি সাথে। যেটা বলছিলাম যে আপনি দেখেন, আপনি কখন অবাধ্য, আপনার মন আনন্দ
বা নেয়ার জন্য বা আনন্দ পাবার জন্যই তো আপনার গান, কবিতা, নৃত্য, সাংস্কৃতিক চর্চা। সংস্কৃতি চর্চা এবং উপভোগ করা। যখন আপনি এটাকে সংকুচিত করে দেবেন, তখন আপনার মন কিন্তু এমনিতেই দমটা ওখানে একটু বন্ধ হয়ে যায়। তখন আপনি ডিভাইসের দিকে যাবেন, রিলসের দিকে যাবেন, এবং সেই রিলস আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনি কিন্তু সেটা জানেন না। এন্ড দেন আমাদের এখানে এই অ্যাডাল্ট সাইটস ম্যানেজমেন্ট যেটা, এটা কিন্তু খুবই উইক। আমরা যেমন ইংল্যান্ডে বা আমেরিকার চাইল্ড ব্লক, চাইল্ড সাইট এরকম ধরনের ব্যবহার করে এবং এগুলো ব্লকড। বাট আপনি মোবাইল ডিভাইস ইজ ভেরি ওপেন ফর ইট। যখন আপনি ঘরে ঢুকিয়ে দেবেন, এই ধরনের পরিবেশ তৈরি করেন, এই ধরনের রামিসার মতো অত্যন্ত দুঃখজনক, ঘৃণিত, মানে এটা একটু কোনো মেনে নেওয়া যায় না, মানে কোনো ভাষা নেই। এগুলোর মধ্যে কিন্তু এটার একটা যোগসূত্র আছে যে আপনি বহির্জগৎকে সংকুচিত করলে, ঘরের মধ্যে ঢুকালে এটা অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আর একটা যদি আপনি খেয়াল করেন যে আমরা এই যে মজলুম জনতা দেখলাম যে দম বন্ধ হচ্ছে কেন, আপনার একটা ভয়, একটা জড়তা, একটা আড়ষ্ঠতা, আপনার স্বাধীনতা, বাক স্বাধীনতা, এটার অসুবিধা কোথা থেকে শুরু হলো? আপনি নিশ্চয়ই এক মাস 100 দিন বয়সী কোনো সরকারকে দায়িত্ব করতে পারেন, এটা একটা প্রসেস। আগে দমিয়ে রেখেছিল আমাকে পুলিশ বাহিনী, আয়না ঘরের ভয় দেখিয়ে। তারপরে কি দেখলাম? মজলুম জনতা দিয়ে আমাকে দমিয়ে রাখছে। আপনার স্বাধীনতা হরণ করছে, বাজারে যাওয়ার, লঞ্চে ওঠার। একইভাবে শিল্পী সত্তাকে হনন করার চেষ্টা করছে। একইভাবে আমার মানে মাঠ ঘাট পথে প্রান্তরে যে গান, যে কবিতা, যে নাটক, যে উৎসব, সেটা বন্ধ করে দিচ্ছে। এই সাফোকেটিভ এনভায়রনমেন্টের কথাই তো আপনি বলছেন যে আমার দম বন্ধ হচ্ছে। আমার খুব ভালো লাগছে, গত 1 মাসে কিন্তু আমি রবীন্দ্র সরোবরে ধানমন্ডিতে বেশ কিছু ব্যান্ডের প্রোগ্রাম দেখছি। আপনি কি 18 মাসে দেখেছেন? সোনিয়া আপা বলেন, আপনি ইউ রিয়েলি স দ্যাট। ইভেন ফিমেল, তো আমি জানি তো কতগুলো ঘটনা পড়েছে যেখানে ফিমেল সিঙ্গাররা দৌড় দিয়ে পালিয়েছে স্টেজ থেকে রীতিমতো। আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, আমাদের এই যে হলুদের অনুষ্ঠান ইদানিং কিন্তু এটা হচ্ছে, বা কোনো কোনো সামাজিক অনুষ্ঠানে গান গাওয়া হয়, যে প্রফেশনাল শিল্পীর বাইরেও নানান ধরনের শিল্পী যারা এলাকায় থাকে তারা গান গায়, পারফর্ম করে। এটা গেল একটা দিক। আবার খেলাধুলার জায়গাটা দিয়ে আপনি দেখেন, 18 মাসে আমি বলবো না যে কোনো খেলাধুলা হয়নি। মেয়েদের ফুটবল নিয়ে অনেক আলোচনা হয়েছে, ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে, বাট খুব বেশি আলোচনা কিন্তু আপনি শুনেছেন? আবার এখন দেখেন কোচ নিয়োগ আলোচনা হচ্ছে। তার মানে এটা সাপোকেটিভ এনভায়রনমেন্ট, এই যে তৌহিদি জনতা বা বিপ্লবী জনতা, তাদের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছে। এটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস দেখেন যে রাজনৈতিক নৈতিকতার প্রশ্নটা আপনি নিয়ে এসছেন, যে দায়টা কোথার। আপনি মাহফুজ আলমের পোস্টে যে দেখেন, একজন উপদেষ্টা নিজেই বলছে আমি দায়ভার অবশ্যই মাহফুজকে নিতে হবে, শুধু স্ট্যাটাস দিলে তো হবে না। কিন্তু সে কথাগুলো ঠিক তুলে ধরেছে। কি বলেছে একটা কথা, যে আপনি জামাতকে, বিএনপিকে মোকাবেলার জন্য জামাতকে পেট্রোনাইজ করা শুরু করলেন, আপনি দক্ষিণ পন্থাকে উস্কিয়ে দিলেন, আপনি ইনকিলাব এবং কাওয়ালি সংস্কৃতিকে, আমার যে সংস্কৃতি, আমার যে প্রাণ, আমার যে উপজীব্য, আমার যে অনুভূতি, আমি যার মাধ্যমে তৈরি করি বাংলাদেশের সংস্কৃতি, তার মুখোমুখি কাওয়ালি এবং আপনি ইনকিলাব সংস্কৃতিকে দাঁড় করিয়ে দিলেন। আপনি আরো একটা জিনিস দেখেন, যে যখনই এই প্রবলেমটা আরো একটু শুরুতে যাই, যে কোথা থেকে শুরু হলো, প্রথম আপনি খেয়াল করেন, মিজান ভাই, ইউ শুড বি উইথ মি, যখন 71 এবং 24 কে আমরা বারবার মুখোমুখি আপনি করে দিলেন, এই জায়গায় তো কোনো কথা থাকতে পারে না, ফুল স্টপ। তার মানে আপনি পুরো রাজনীতিটাই, যে যে জায়গাতে আমি শুরু করেছিলাম, যে পুরো রাজনীতি সমাজনীতিটাকে যেখানে আপনি নতুন বন্দোবস্ত বলছেন, আপনি আসলে পিছিয়ে দিলেন। না 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 না, সরি, আমি একদম আবারও অথরিটি নিয়ে বলছি, আপনি পিছিয়ে দিয়েছেন বাংলাদেশকে। এখন এসে আজকে যখন আপনি অনুষ্ঠান করছেন দম বন্ধ হওয়ার, 100 দিনের গল্প নিয়ে, 100 দিনের সরকারকে তো আপনি এটা ব্লেম করতে পারেন না, কারণ 100 দিনের সরকার উল্টোটা যদি দেখি, নতুন নতুন সামাজিক সুরক্ষা বন্দোবস্ত তৈরি করেছে ফ্যামিলি, সেগুলো নিয়ে আবার মজলুম জনতা কথা বলছে। আমি মিজান ভাই 100 দিনের আন্দোলনের কথা বলছি, ওদিকে আমি যেতে চাই না, বাট সামাজিক সুরক্ষা আন্দোলন বলেন, ইমামদের বেতন বলেন, খাল কাটা বলেন, বৃক্ষরোপণ, আবার কিন্তু জেগে উঠছে বাংলাদেশ। এবং অর্থনীতিকে আমরা যতটা মিসম্যানেজ ভাবছিলাম, তার চেয়ে আমি কিন্তু এই সরকারের অবশ্যই কোনো কোনো জায়গায় কথা বলার সুযোগ রয়েছে, কিন্তু সেদিক থেকে কিন্তু চেষ্টা করছে এটাকে গুছিয়ে আনা। ঠিক আছে, আমি আবারও ফিরবো ডক্টর আব্দুল্লাহ মামুন। আমি একটু চলে যেতে চাই ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান আপনার কাছে। এই যে বিষয়গুলো, এই সরকারকে দায় আমরা কতটুকু দিতে পারি, এই বিষয়টিতে চলে এসেছে ডক্টর আব্দুল্লাহ মামুনের বক্তব্যে। কারণ আমরা যদি হামের টিকা বলি, কিংবা আমরা যদি এই যে অসচেতনতা বা অসতর্কতার বিষয়টি বলি, এই যে 17 শিশুর মৃত্যুর কথা আপনি নিজেই উল্লেখ করেছেন এবং আজকে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে। তো সেক্ষেত্রে আসলে এই যে একটা অস্থিরতা, অন্যান্য রাজনৈতিক দলগুলো, মানে এই সরকার সহ, সরকারের দায়ও আমি কিন্তু বলছি, সরকারের দায় এবং সেই সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার, কেউ এড়াতে পারে কিনা? মানে তারা তো দায় এড়ানোর চেষ্টা করছে, আমরা কি বলতে পারি যে দায় মুক্ত তারা? না, দেখেন, একটা বিষয় মানে পরিষ্কার হওয়া দরকার। ভাই খুবই যথার্থ বলেছেন
যে আমরা কিন্তু একটা কঠিন সময় পার করে আসছি, এবং যে সময়টা অভ্যুত্থানের পরে একটা সুশাসনের চিহ্ন আমাদের পাওয়ার কথা ছিল, দীর্ঘদিন সেটা ছিল না। গুম, খুন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাওয়া, নানা সংকটের মধ্য দিয়েই তো আমরা একটা অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার আসলো। কিন্তু সেখানে আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়লো, মব তৈরি হলো, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হওয়া, এবং রাষ্ট্র কোথায় যাচ্ছে একটা অনিশ্চিত জায়গায় যাওয়া। এবং আমরা যদি কথা বলি যে আমরা এই রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে দুই ভাগ হয়ে গেলাম। কেউ যে বিলম্বে নির্বাচন, উনি আরও 5 বছর থাকুক, শেখ হাসিনার যে মেয়াদ পর্যন্ত এটা থাকুক, কিন্তু উনি যে পারছেন না সেই জায়গায় আমরা কিন্তু নাই। দ্বিতীয়ত, এই যে আমাদের তরুণ সমাজ যারা একটি রাজনৈতিক দল পরে এসে করলো, তারাও এই সরকারের অংশীজন। এবং আপনি দেখেন যমুনাতে তারা যেভাবে আপ্যায়িত হয়েছে, এবং তারা বিভিন্ন আন্দোলনের নামে যমুনায় যখন গিয়েছে ঠান্ডা পানি দিয়ে তাদের আপ্যায়ন করা হয়েছে। পক্ষান্তরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের আবাসন ব্যবস্থা নিয়ে যখন গিয়েছে তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে এই সরকার। ডাক্তার মিজানুর রহমান, আমি এই বিষয়টাতেই আপনাকে আটকে রাখতে চাই এবং এই জায়গাতেই আবার ফিরে আসবো এই আলোচনাতে একটা ছোট্ট বিরতির পরে। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনায় ফিরতে চাই সামাজিক ও রাজনীতির দায়। একটা সংকট তো দেখা দিয়েছে ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, এবং আপনি সেই বিষয়টি নিয়েই কথা বলছিলেন। এখন এই সংকট সমাধানের পথও আমাদেরকেই খুঁজতে হবে। আপনার পরামর্শটা কি যদি জানতে পারতাম, ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান? দেখেন, আমি যে কথাটা বলছিলাম যে এই যে সম্প্রতিকালে হাম নিয়ে যে কথাটা আলোচনা আসছিল, আপনি দেখেন গত 24 ঘন্টায় যেটা 16 শিশুর মৃত্যুর, এটা দ্বিতীয় সর্বোচ্চ, এবং 24 ঘন্টায় 1306 জন নতুন আক্রান্ত হয়েছে এবং 5 শতাধিকের উপরে পর্যন্ত মৃত্যু। তারপরে যদি আপনি দেখেন যে সেদিন এই আপনার এখানে এসে যে কথা বলেছিলাম, রামিসা সহ যে ধরনের শিশুদের যৌন নির্যাতনের শিকার হচ্ছে, এবং আজকেও একটু আগে জানলাম যে যশোরে 4র্থ শ্রেণীতে পড়া একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, এবং সে কি করেছে তা 18 বছরের একজন এসএসসি পরীক্ষার্থী তাকে ধর্ষণ করেছে। এই যে প্রতিদিনের এই ঘটনা প্রবাহ, এই দায় শুধু রাষ্ট্র না, আমরা যারা রাজনীতি সচেতন মানুষ সকলের কিন্তু এই দায় কেউ এড়াইতে পারে না। এর জন্য দরকার একটা সামাজিক আন্দোলন, জাতীয় ঐক্য। এটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব না। আমরা যদি সব কিছুতেই সরকারের উপরে দায় চাপিয়ে দিয়ে নিজেদেরকে একেবারে নির্দোষ মনে করতে যাই, এটা ঠিক না। তবে সরকারের এই জায়গাটা উদ্যোগটা আগে নিতে হবে। আমরা যদি বলি যে এই যে শিশুর হাম নিয়ে এটা নিয়ে বলেছিলাম সেই সময় যে এটা জরুরি অবস্থা ঘোষণা করা দরকার ছিল, তাহলে বিশ্বের থেকে দাতা দেশগুলো জাতিসংঘ থেকে যে সহযোগিতা পাওয়া যেত। কারণ আমার তো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, এইখানে আমরা আইসিইউ নাই, এবং সেখানে যন্ত্রপাতি আছে সেগুলো ভঙ্গুর অবস্থা, চালানোর এক্সপার্ট নাই, এবং একটা অক্সিজেন দেওয়ার পাইপটা পর্যন্ত নাই। এই যে একটা অবস্থা, সেই অবস্থা তো আপনি রাতারাতি পাবেন না। এর জন্য একটা জাতীয় যে জরুরি অবস্থা ঘোষণা করলে এইটার যে ক্যাম্পিং হতো এবং সবাই এগিয়ে আসতো সরকারের পাশে, সেটা হয়নি। এবং এটা সরকার একদিকে বলছে যে এটা নিয়ন্ত্রণ চলে আসছে, কিন্তু আসলে আসে নাই। এই জায়গাগুলোতে পরিষ্কার এবং স্বচ্ছতা আনতে হবে, এক। আর দুই হচ্ছে আইন শৃঙ্খলা কিন্তু ভয়াবহভাবে নাজুক অবস্থার দিকে চলে যাচ্ছে। কারণ এই যে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোর সঙ্গে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যে বার্তা দিয়েছিল যে আমরা আর পিছনে যেতে চাই না, একটা সম্প্রীতির বাংলাদেশ আমরা করতে চাই, যেটা নিয়ে শুরু করেছিলাম, কিন্তু আমরা কিন্তু রাজনৈতিক অঙ্গনে সেই সম্প্রীতিটা পাচ্ছি না। আজকের যে সংকট, এই সংকট থেকে উত্তরণের জন্য একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, এবং সামাজিক আন্দোলন ব্যতীত জাতীয়ভাবে এইটার মোকাবেলা করা সম্ভব না। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার পরামর্শ। আমি যে শব্দটা দিয়ে মিজান ভাই শেষ করলেন, আমি সেটাকে বলি যে রাজনৈতিক ঐক্যটা খুব বেশি দরকার। যদিও আপনার সঙ্গে আমি নীতিগতভাবে এই অনুষ্ঠানের টাইটেলটা নিয়ে প্রশ্ন করছি যে এই সময় একটা ভুল ধারণা তৈরি করতে হবে, প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করতে হবে, এটা একটা জিনিস।
দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক ঐক্যের প্রয়োজন। আমরা অনেক জায়গায় আমাদের মতৈক্য অনৈক্য থাকতে পারে, রাজনৈতিক এজেন্ডা ভিন্ন থাকতে পারে, আদর্শের কারণে মতভেদ থাকতে পারে, কিন্তু যে যে চিত্রটা আমরা আঁকার চেষ্টা করলাম, আপনি যে টাইটেলটি দিয়েছেন তার কাছাকাছি সামাজিক একটা সংকটের কাছে চিত্র একটা তৈরি করার চেষ্টা করেছি আমরা দুজন। সেই চিত্রের থেকে যদি বেরোতে হয়, রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোনো না কোনো ভাবে দেখবেন যে শুধুমাত্র রাজনৈতিক দলের কর্মীরাই অপরাধ করছে তা না, কিন্তু এরাই কিন্তু আবার সমাজের ইনফ্লুয়েন্সার। এই যারা পলিটিক্স করে, কর্মী, একজন নেতা, তাদের একটা ভয়েস, সেটা যে দলেরই হোক, সেটা কিন্তু কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষকে ইম্প্যাক্ট করে। কারণ একটা রাজনৈতিক দলের নেতা শুধু বিএনপির নেতা না, গণফোরামের নেতা, সমাজেরও নেতা, একটা পরিবারের নেতা। নেতৃত্বের গুণ আল্লাহ সবাইকে দেয় না, যাদেরকে দেয় তাদেরকে এই রোলটা প্লে করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সামাজিক প্রতিষ্ঠানগুলোকে ইফেক্টিভ করতে হবে। ফর এক্সাম্পল, আপনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে মব, আমার বলতে কোনো দ্বিধা নেই যে মব কালচারের যে সংস্কৃতি শুরু হয়েছে তার লাগাম টানতে হবে। আপনার রাজনীতির নামে যে ওয়েলফেয়ার পলিটিক্স শুরু হয়েছে তার লাগাম টানতে হবে। আপনার সুপ্ত গুপ্তের যে রাজনীতি, আমি শিক্ষক, আমি ছাত্র এবং শিক্ষক রাজনীতি দুটোরই পক্ষে, কিন্তু আমি নাম প্রকাশ করে রাজনীতি করব। আমরা রাজনীতির পরিচয় যাই হোক সেটাকে প্রকাশ করে নৈতিকতার জায়গাটাতে সে জায়গায় একটা প্রবলেম তৈরি, সেটা ঠিক করতে হবে। অনেক প্রবলেম এটা তৈরি হচ্ছে। আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে পারফর্ম করতে অবশ্যই সরকার এটাতে নেতৃত্ব দেবে। সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেটা আপনার যে শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি থেকে শুরু করে আমাদের যে রেডিও, টিভি, সেটা নেতৃত্ব দেবে। সাথে সাথে যারা ইন্ডিপেন্ডেন্ট যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, দরকার তাদেরকে ফান্ডিং করতে হবে। ফান্ডিং এর অপ্রতুলতা সংস্কৃতি মন্ত্রণালয়ে রয়েছে, বাট এটা গুরুত্বপূর্ণ যে এই প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগাতে পারে। আপনি খেয়াল করেন, আমাদের ফ্যামিলি প্ল্যানিং বলেন, আমাদের মিডওয়াইফ সিস্টেম বলেন, ইমামরা কিন্তু এগুলোকে একসময় টেবো ছিল, এগুলো যে ফ্যামিলি প্ল্যানিং গ্রহণ করা যাবে যাবে না, আমাদের ইমামরা কিন্তু সেটাকে বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে, আমাদের খুতবার মধ্যে বলেছে, সামাজিক বিভিন্ন প্রোগ্রামে বলেছে। তারপরে এটা এখন স্বাভাবিক হয়ে গেছে। এ ধরনের মসজিদ, মন্দির, গির্জা, তাদেরকেও যুক্ত করতে হবে। সর্বোপরি আমি মনে করি যে অনলাইনে যেটা শুরু হয়েছে দমবন্ধ, আজকে কেউ এটা থেকে মুক্তি পাচ্ছে না। এটা আমিও মুক্তি পাচ্ছি না, আপনিও পাচ্ছেন না। আমি 2 দিন থেকে আমিও একটা আলোচনার বিষয় অনলাইনে, আমি গত পরশুদিনই ইউজিসির মেম্বার হিসেবে দায়িত্ব নিয়েছি। এরপরে আমার 14 গোষ্ঠীকে কিভাবে উদ্ধার করা যায়, আমার পলিটিক্যাল এন্টিটি, আমাকে ফ্যাসিস্ট বানানো থেকে শুরু করে একাডেমিক সার্টিফিকেট জালিয়াতি সব চলছে। কিন্তু একটা শ্রেণী এখন এটা বোঝে যে অ্যাভেলেবল ইনফরমেশন ইজ নট কারেক্ট ইনফরমেশন। এর বেশিরভাগই, আমি সেদিন আমাদের আইসিটি অ্যাডভাইজার রেহান আসাদের একটা স্টেটমেন্ট দেখলাম যে 70% বট আইডি এন্ড ফেক ইনফরমেশন অনলাইনে ঘুরছে। কেউ না বুঝে চেক করছে, না বুঝে কমেন্ট করছে। যে এবং আপনি এটার বাইরে নয়, এটা মিজান সাহেব এটার বাইরে, যে কেউ, আপনি যে কাউকে সরকার নিয়োগ দিচ্ছে, আপনি দেখবেন তাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাচ্ছে। এটা তো এই সংস্কৃতি ছিল না। তার মানে কি সরকার সবাইকে চেঞ্জ করে দেবে, সব নিয়োগ বাতিল করে দেবে? এটা এক ধরনের ব্যামো, এটা একটা ব্যারাম, এবং এটাই দম বন্ধ হওয়ার একটা জায়গা। আপনি তখন দেখবেন যে আপনার কোনো একটা এখান থেকে বের হয়ে আপনার নামে কুৎসা রটনা হচ্ছে, নেগেটিভ কমেন্ট হচ্ছে, এটা কিন্তু একটা আপনাকে দুঃখ দেয়। দমটা তখন বন্ধ হয়ে আসে। যেটা আপনাকে দম বন্ধ করছে, এই যে অনলাইন যারা তথাকথিত বট বা অ্যাক্টিভিস্ট, বা যাদের সাথে গুপ্তের সাথে যারা বট এখন একসাথে হয়ে গেছে, তাদের বিষয়গুলো সচেতন হতে, তাদেরও সচেতন হতে হবে, এগুলোতে বেরোতে হবে। আমি একদিকে ইসলামের কথা বলবো, একদিকে রাষ্ট্র ব্যবস্থা শান্তির কথা বলবো, অন্যদিকে বট হয়ে আবির্ভূত হবে, গুপ্ত থাকবো, সেটা কিন্তু নৈতিকভাবে আমি মনে করি না সঠিক জায়গা। সর্বোপরি অনলাইন বিহেভিয়ার কিভাবে অপারেট হবে, এবং যারা মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন দিচ্ছে, সেটাকে কিভাবে কমব্যাট করা যায়, সেটাও কিন্তু অত্যন্ত বিষয় এই দমবন্ধ আবহাওয়া থেকে বের হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর আব্দুল আল মামুন এবং ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, দুজনকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই দর্শক। দেশ সম্প্রতিকে আজকের মতোই ছিল। শুভরাত্রি।